শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। এই প্রোগ্রামটি আপনারা দেখেন প্রতি শুক্রবার এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব এবং ফেসবুকে এটি দেখানো হয়। আপনারা এই প্রোগ্রামটি আপনারা জানেন অনেক দিন ধরে হচ্ছে এই প্রোগ্রামটি, এবং অনেক মানুষ যারা আছেন, যারা বিভিন্ন শ্রেণীতে আছেন, যারা অভিবাসন আইন নিয়ে সমস্যা আছেন, তারা উপকৃত হয় এবং তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য যারা আছেন তাদেরও এটি উপকারে লাগেন। এই অনুষ্ঠানটি যেটি হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ব্যারিস্টার মনোয়ার হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে গত 25 বছরের অধিক ধরে অভিবাসন আইনে এবং অন্যান্য যেই সব আইনি সমস্যা আছে সেসব বিষয়গুলো উনি উপদেশ দেন এবং উনি এগুলোকে অনেক মানুষকে উনি সহায়তা করেছেন, অনেকেই উপকৃত হয়েছে। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি লাইভ হয়ে থাকে। তার আগে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। গুড ইভিনিং ফিরোজ ভাই, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গানি এবং প্রিয় দর্শক, আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আপনারা টেলিফোন নম্বরে আপনারা রেডি থাকবেন, আপনারা যে কোনো কোয়েশ্চেন লাইন সংক্রান্ত ব্যাপারে আপনারা করতে পারেন। ধন্যবাদ মনোয়ার ভাই। আমরা অনেক কিছু আপনার থেকে জানবো, নতুন কিছু আছে কি না এইসব ব্যাপারও। তারপরও আমাদের কাছে কিছু আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজাই যেটিতে দর্শকরা উপকৃত হয়, অথবা দর্শকদের কোনো আত্মীয় স্বজন যারা অভিবাসন আইনি সমস্যা আছেন তাদের যাতে উপকার হয় এবং তারা একজন আরেকজনকে সহায়তা করতে পারে এবং সেভাবে আইনি সহায়তাও নিতে পারে। দর্শক, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তারপর আমি বলছি 0203-515-5788। এই নম্বরে আপনারা ফোন করবেন, টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে আলাপ করবেন। মনোয়ার ভাই, প্রথমে যদি আমি প্রশ্নই করি, বাট তারপরেও কোনো আমরা তো গত সপ্তাহে বোধহয় আপনি কিছু আগেও বলেছেন যে নতুন কিছু এসছে কিনা অভিবাসন আইনে বা ইমিগ্রেশন। থ্যাংক ইউ ফিরোজ ভাই। অ্যাকচুয়ালি সো ফার আমরা যেগুলি দিয়েছি সেটেলমেন্টের ব্যাপারে, জি, স্কিল ওয়ার্কারের ব্যাপারে যেগুলি চেঞ্জ আমরা বলেছি সেগুলি মূলত, এবং অ্যাসাইলামের ব্যাপারেও গত, তাহলে আমি ওই রিলেটেড আমার কাছে ওই রিলেটেড মোটামুটি এখন সেখানেই তো। আর ধরেন টুকটাক সবসময় কিছু কিছু থাকেই, এবং আমরা দর্শকদের থেকেও কোয়েশ্চেন আশা করব, ওনারা যদি কিছু জানতে চান আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ মনোয়ার ভাই। তাহলে আমি শুরু করি। তাহলে যেটি আপনি একটু আগে বলছিলেন যে আমরা তো আগেও স্কিল ওয়ার্কারদের এবং ইমিগ্রেশন অ্যাসাইলামদের এইসব ইয়েতে কোনো পরিবর্তন এসেছে কি না এই সম্বন্ধে আগে বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে একটি কোয়েশ্চেন আমি যেটি করতে চাই সেটি হলো স্কিল ওয়ার্কারদের ব্যাপারে কি পরিবর্তন হচ্ছে এবং তা কখন থেকে আসছে? থ্যাংক ইউ ফিরোজ ভাই। দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য চেঞ্জ অ্যাবাউট স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারদের ব্যাপারে সিগনিফিক্যান্ট সো মেনি চেঞ্জেস এসে গেছে এর মধ্যে। আপনারা জানেন যে লেভেল 5-6 হতে হবে, সেটা আমরা আগে বলেছি। তারপর কিছু এক্সেপশন আছে সেখানে, আর ট্রানজিশনের কিছু ব্যাপার সেবা তো আছে, এগুলি নিয়ে আমরা বলেছি যারা অলরেডি এই দেশে আছে এই স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে। এর বাইরে যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে আগামী 8ই জানুয়ারি থেকে নতুন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য রিকোয়ারমেন্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। এটা বলে কি যে ইউ নিড টু হ্যাভ B2 লেভেল অফ কম্পিটেন্স ইন ইংলিশ হুইচ উইল বি ইকুইভ্যালেন্ট টু A লেভেল স্ট্যান্ডার্ড। সেটার মধ্যে 4 যে কম্পোনেন্টস সবগুলো তারা ওই টেস্টে যারা পাস করবে এবং তাদের ওইটাকে B2 স্ট্যান্ডার্ড রেজাল্ট করবে, তারাই শুধুমাত্র সেখানে রিকোয়ারমেন্টটা মিট করতে পারবে। সেটা ইন কান্ট্রি হোক, আর সেটা যদি এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অর্থাৎ দেশের বাইরে থেকে যদি অ্যাপ্লিকেশন করে একেবারে সেম। কাদের জন্য প্রযোজ্য এই নতুন? গুড কোয়েশ্চেন। এইটা কিন্তু রিকোয়ারমেন্টটা হচ্ছে স্পেশালি যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করবে এই দেশে অথবা দেশের বাইরে থেকে,
those who will be applying first time, this will apply to them, the B2 requirement. জি, তাহলে আমরা যেহেতু ইংলিশ টেস্ট নিয়ে কথা বলছিলাম, ইংলিশ টেস্ট ছাড়া কি কোনো বিকল্প আছে কিনা? Another good question. There are always some exceptions. The Home Office. যে এইটুকু যদি দর্শকরা একটু উপকৃত হয়। One exception is যে English is speaking, যে মেজরিটি যেখানে ইংলিশ স্পিকিং পিপল যেখানে আছে, যেসব দেশে আছে, যেমন কেউ অস্ট্রেলিয়া ওর কানাডা ওর আমেরিকা থেকে আসলো, আর এরকম অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো লিস্টেড আছে, সেগুলো থেকে আসে, তাহলে এক্সামশন পাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা এক্সামশন হচ্ছে কারোর যদি এই দেশে কোনো ডিগ্রি থাকে, জি, অথবা ইউকে ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে তার, এবং দিস ডিগ্রি ওয়াজ টট ইন ইংলিশ টু দ্য স্ট্যান্ডার্ড অফ B2 CEFR স্ট্যান্ডার্ড, জি, সেটা যদি কনফার্ম করে, সেখানে কতগুলি এজেন্সি আছে তারা যদি এটা ইনরাইটিং কনফার্মেশন দেয়, তাহলে সেক্ষেত্রে তারা এক্সামশন পাবে। আপনি তাহলে বলছেন যে আমরা এই দেশের ডিগ্রি না, বাংলাদেশে মনে করেন উনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন এবং ওটা যদি এখানে ভ্যালিডেট করা হয় যে এজেন্সিটা আছে তার মাধ্যমে, তাহলে ওটা ওই ইংলিশ টেস্টটা লাগবে। হ্যাঁ, তারা যদি ওটা সার্টিফাই করে তাহলে সেটা হতে পারে, বাট প্রোভাইডেড দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ইউকে ডিগ্রি, এবং ওই লেভেলে যদি এটা করা হয়। তো অনেকেই সেটাতে যেতে চায় না, কারণ ওটা দিয়ে আরও একটু টাইম লাগছে। তো ইজি টু ডু দিস আইএলটিএস, এবং আইএলটিএস ছাড়াও তো আরও বিভিন্ন ধরনের অপশন আছে। এখন তো আইএলটিএসের বাইরেও আরও অন্যান্য যেগুলি অ্যাওয়ার্ডিং বডির যেটা ইংলিশ কোয়ালিফিকেশন, সেগুলি অ্যাকসেপ্টেবল হচ্ছে। সে অনেকে যেহেতু তাদের কম্পিটেন্স আছে, তারা অনেক সময় সেই টেস্টটা নিয়ে ফেললে লাইফ ইজি, আরও সিম্পল ব্যাপার আর কি, অতগুলিতে না গিয়ে। তবে যারা যেতে চান তাদের জন্য অপশন খোলা আছে, কোনো অসুবিধা নেই। তাদেরকে একটা ফি দিতে হয়, ফি দিয়ে সেটা অ্যাপ্লিকেশন করলে তখন ইয়ে হয়। এটা নামটা আমি ভুলে গেছি, আগে ছিল নারিক, জি, এখন নতুন একটা নাম জানি আছে। ওইটা ইজিলি ইউ ক্যান সার্চ অ্যাবাউট ইট, যে ইকুইভ্যালেন্স কম্প্যারিজন যে করে তারা অবশ্যই এটা ওরা ভ্যালিডেট করে আপনার কোয়ালিফিকেশনটা এই দেশের ইয়েতে, নারিক যেটা করতো। তাহলে মনে হয় আমরা যেটি স্কিল ওয়ার্কারদের নিয়ে কথা বলছিলাম, আপনি ইংলিশ টেস্টের এবং এটি বলেছেন, তাদের বেতনটা তো একটু বেশি এখন, তাই না? যে থ্রেশহোল্ডটা। জি, অবশ্যই। আর আমার মনে হচ্ছে আমাদের একটু দর্শকদেরকে মনে করে দেওয়া দরকার, তারা দেখেন কল আস টু দ্য নাম্বার। আমি নাম্বার তো শো হচ্ছে কিনা, আই ডোন্ট নো, নাম্বারটা স্ক্রিনে একটু শো না করলে শো করা দরকার আছে, যাতে করে দর্শকরা সবাই জানে। প্রশ্নটা কি ছিল জানি? না, প্রশ্নটা ছিল মনে করেন তাদের তো এখন স্কিল ওয়ার্কারদের ব্যাপারে কথা বলছিলাম, তো স্কিল ওয়ার্কারদের যে আমি অন্য একটি প্রশ্ন করবো, বাট আমার তারপরেও মনে পড়লো যে ওদের বেতনের থ্রেশহোল্ডটা তো একটু বেড়েছে মনে হয়, তাই না? হ্যাঁ, বেতন থ্রেশহোল্ড বেড়েছে, এবং সেটা 41,000, এটা লেভেল 6 হতে হবে। তবে সেক্ষেত্রে কিছু এক্সেপশন আছে। যারা ফার্স্ট টাইম, যারা মানে ইয়াং আছে 26 ইয়ার্সের মধ্যে, অথবা যারা ফার্স্ট এন্ট্রেন্ট, নিউ এন্ট্রেন্ট, তাদের জন্য কিছু রিডাকশন আছে। ওগুলি এক একটা সিস্টেমের মধ্যে আছে, কোড অনুযায়ী আছে জবের। ব্যাপার হচ্ছে ইউকে ইমিগ্রেশন লটা স্পেশালি অ্যাবাউট স্কিল ওয়ার্কার যদি বলেন, একেবারে কমপ্লিকেটেড করে ফেলে হয়েছে এটাকে, খুব কমপ্লিকেটেড। এটা কোন জবে কতটুকু স্যালারি মিনিমাইজ করা যায়, নিউ এন্ট্রেন্ট কত দিতে হবে, তারপরে এটা কোয়ালিফাই করবে নাকি, এটা লেভেল 6 কিনা, ডিপেন্ডেন্ট আনতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি, সো মেনি কোয়েশ্চেন সেখানে আসে। ভালো কথা বলেছেন, ডিপেন্ডেন্টের কথা বলেছেন। আমি ডিপেন্ডেন্টের ব্যাপারে কোয়েশ্চেন করি, স্কিল ওয়ার্কারের যে ডিপেন্ডেন্ট, তার ইংলিশ রিকোয়ারমেন্ট কী হবে? অ্যাট দ্য মোমেন্ট এটা দরকার নেই। আর নতুন যে সিস্টেম, সেখানে আমি পাইনি কোনো, যদিও তারা একবার হিন্টস দিয়েছিল, আমি পাইনি কোনো কিছু, কোনো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন। তবে তারা যখন সেটেল হবে, 5 বছর পরে যখন সেটেল হবে, বর্তমান নিয়ম অনুযায়ী তাদের লাগবে। আচ্ছা, এখন তো নতুন যেটা সিস্টেম করতে চাচ্ছে, তারা হয়তো 5 বছর বেশি লাগবে স্কিল ওয়ার্কারদের, বেতনের উপর ডিপেন্ড করবে। সেটা বেতন যদি বেশি হয় 5 বছর কি 3 বছরের মধ্যে হয়ে যাবে। তো সেটা কিন্তু যখন তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে, তখন কিন্তু তাদেরকে এটা দিতে হবে।
এই যে স্কিল ওয়ার্কারকে, ডিপেন্ডেন্টকে পারমানেন্ট ওই যে আইএলআর নেওয়ার সময় B1 এট দ্য মোমেন্ট B1 লাইফ ইন্ডিকেটার, তারা বলছে ওটার জন্য তারা আর একটু বাড়াতে চায়, এটা হয়তো ইন্ডিকেশন আছে যে ফেব্রুয়ারিতে এগুলো সব কিছু ইয়ে হবে। আমরা তাহলে স্কিল ওয়ার্কারের ব্যাপারগুলো মোটামুটিভাবে আমরা একটু আলাপ করলাম। দর্শক আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের যে স্টুডিওর নাম্বার আছে সেটি হলো 0203-515-5788। এই নাম্বারে যদি আপনারা আমাদেরকে ফোন করেন, ব্যারিস্টার মনোয়ার আছেন, উনি কমিউনিটিতে অতি সুপরিচিত আপনাদের, এবং আপনারা জানেন উনি 25 বছরের অধিক ধরে উনি ইমিগ্রেশন বিষয়ে সবাইকে সহায়তা করে যাচ্ছেন। তো উনি এই বিষয়গুলোতে আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবেন। আমরা এখন চলে যাই মনোয়ার ভাই একটু অ্যাজাইলেম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ইন্টারভিউ ছাড়া কি কোনোভাবে কেস করা যায়? আমি যেটি বুঝাতে চাচ্ছি সেটি হলো যে আমি অ্যাজাইলেম নিব কিন্তু আমার ইন্টারভিউ ছাড়া। আপনি কি আমার আমি না, অফ কোর্স ইট ইজ এ গুড কোয়েশ্চেন। এটা অনেকেই জানতে চায়, অ্যান্ড এটা আমরাও জানানো উচিত। জি, অ্যাসাইলামে কয়েকটা প্রসিডিউর আছে। যেমন যখন অ্যাসাইলাম সিক করবে তখন তার ফার্স্ট ইনিশিয়াল ইন্টারভিউ হয়, সেটাকে আমরা বলি স্ক্রিনিং ইন্টারভিউ। এই স্ক্রিনিং ইন্টারভিউতে তো বিভিন্ন কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেনগুলো করা হয়, এবং হাউ ডিড হি কাম টু দিস কান্ট্রি, দে ওয়ান্ট টু এস্টাবলিশ ইলিগেলি আসছে না লিগেলি আসছে, এবং কি বলেছিল, কি পারপাজে এসেছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল হোক, অ্যাসাইলাম হোক, যেটা হোক, সেটার জাস্ট সামারিটা তারা জানতে চায় লিটল বিট। আর এরপরে হচ্ছে নর্মালি তারা একটা একটা ফর্ম দেয়, অনেকে কোয়েশ্চেনিয়ার দিয়ে দেয়। জি, তারপর তারা এটাও বলে যে তারা তো একটা ওয়ান স্টপ নোটিশের জন্য একটা এডিশনাল গ্রাউন্ডস থাকলে, সেকশন 120 থাকলে, সেই জন্য তারা কাগজপত্র দেয়। অর্থাৎ তার আর কোনো কথা বলা থাকলে সব কিছু সেখানে বলতে পারে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে নর্মাল পথ হচ্ছে যে তারপর দেন মেইন ইন্টারভিউ করা হয়, যে ইন্টারভিউটা একটু লম্বা হয়, 1 ঘন্টা হতে পারে, সেটা মনে হয় না 2 ঘন্টার নিচে কারোর হয়েছে এই পর্যন্ত, সেটা 3-4 ঘন্টা হয় অ্যাভারেজ। এবং সেই অনুযায়ী কারোর কেস কমপ্লিকেটেড হলে এটা হোল ডেও লাগতে পারে। হ্যাঁ, জি, এবং এই ইন্টারভিউর পরে তখন তারা কেস ওয়ার্কিং করে, তাকে তখন 5 ওয়ার্কিং ডেজ টাইম দেওয়া হয় যে ফার্দার ডকুমেন্টেশন কিছু থাকলে সেটা দেওয়ার জন্য। এরপরে তারা একটা ডিসিশন নেয়। তো সেই ডিসিশন তারা 1 মাসও করতে পারে, 5 মাসও করতে পারে, 1 বছরও লাগাতে পারে। মানে আপনি বলছেন যে মনে করেন একজন অ্যাজাইলেম করলো, আপনার কাছে আসলো বা কোনো লয়ারের কাছে গেলেন, ওনারা এই প্রশ্ন বা কোয়েশ্চেনার দিয়ে দিবে, ওনারা আর না, কোয়েশ্চেনিয়ার আমরা দিই না, কোয়েশ্চেনিয়ারটা হোম অফিস দিবে। আমি বলছি তাহলে ওনারা ইন্টারভিউ লাগছে না, ওনার কেস না, নর্মালি ইন্টারভিউ লাগে। আচ্ছা, নর্মালি ইন্টারভিউ লাগে। কোনো কোনো ক্ষেত্রে যদি হোম অফিস মনে করে যে না এটা খুব ভালনারেবল, মানে এটা তার সেফটির ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি, তখন তাকে কোয়েশ্চেনের উপর বেসিস করে এক্সেপশনাল করতে পারে। জি, তবে কান্ট্রি বেসড তারা এটাকে আবার ঠিক করে। কতগুলি কান্ট্রি আছে যে ওরা জানে যে এগুলি থেকে অ্যাসাইলাম করলে দিজ আর দ্য হোয়াইট লিস্টেড কান্ট্রি, সেফ কান্ট্রি, এগুলি খুব বেশি দূরে তারা সময় নষ্ট করতে চায় না, তখন তারা এগুলিকে ওই অন পেপার ডিসিশন নিয়ে নেয়। তখন তারা কোয়েশ্চেনের বেসিস করে তারা ডিসিশন নিতে পারে। কাজেই দেখা যাচ্ছে একেবারে সবার জন্য যে অ্যাসাইলাম ইন্টারভিউ করতে হবে এমন কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তারা ইচ্ছা করলে অ্যাসাইলাম ইন্টারভিউ ছাড়াও দিতে পারে। আমার অভিজ্ঞতায় আমি বেশ কিছু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি হাই মানে প্রোফাইল পার্সন কিংবা ভালনারেবল পিপল যারা যেতেই চায় না হোম অফিসে, এরকম আমরা হোম অফিসের সাথে নেগোশিয়েট করে এটাকে পেপারের মাধ্যমে, করসপন্ডেন্সের মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে করেছি ইন্টারভিউকে অ্যাভয়েড করার জন্য। বিকজ সেখানে ইন্টারভিউটা তার জন্য খুব ট্রমেটিক, এবং এটা তার এমন সাইকেটিক কন্ডিশন আছে, তার ট্রমেটিক কন্ডিশন হয়ে যায়। হ্যাঁ, স্ক্রিনিং হবে, স্ক্রিন তো হতে হবেই। জি, কারণ অ্যাসাইলাম তো সিক করতে হবে। অ্যাসাইলাম প্রসেস হবে না ততক্ষণ পর্যন্ত আপনার স্ক্রিনিং হবে না। আচ্ছা,
ওটা বাইন্ডিংস। আচ্ছা, তাহলে আপনি যেটি বলেছেন সেটিতে আমি আরেকটু, যে এই যে অ্যাজাইলেম স্ক্রিনিং করলো, অ্যাজাইলেম করার পরে পেপার আসলো, ইন্টারভিউ পরে হয়তো এক সময় হলো, এটি 5 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বা আরো বেশি, আরো বেশি। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি 3 বছর পরও ডিসিশন দিয়েছে। 3 বছর এবং না, ইন্টারভিউটা কখন হয়? ইন্টারভিউ হতে পারে সেরকম। ইন্টারভিউ সমাবেশে তো সবসময় বলে যে আমরা উই ওয়ান্ট টু ইন্টারভিউ ইমিডিয়েটলি। কারো দেখা যায় খুব স্পিড আপ হয়ে আসে, 1 মাসের মধ্যে চলে আসে, 15 দিনের মধ্যে চলে আসে, কিন্তু ডিসিশনটা দেরি করে দেয়। অনেক সময় দেখা যায় না, অনেক সময় তাড়াতাড়ি ডিসিশনও দেয়, কিন্তু আবার অনেককে দেখা যায় স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার পরে 1 বছর 1.5 বছর করে ইন্টারভিউ আসছে না, এমনও দেখা যায়। কারণ এটা ডিপেন্ড করে তাদের কেস ওয়ার্কিং, কে কোথায় আছে, এবং কারণ হাজার হাজার কেস ওয়ার্কিংয়ের লোকজন কাজ করছে সেখানে, কার কাছে কত ব্যাকলগ আছে এটার উপর ডিপেন্ড করে। তাহলে মনে হবে এই যে ওই সময়টায় 1 বছরের মধ্যে তো এরা কাজের পারমিশন পেয়ে যায় না? আপনারা তো এই ব্যাপারে সাহায্য করতে পারেন নাকি? এটা কি কাজের পারমিশনটা ডিপেন্ড করছে, কাজের পারমিশন 2 রকম আছে। একটা হচ্ছে, একটু যদি বলতেন দর্শক। একটা হচ্ছে আপনার যদি অলরেডি কাজের পারমিশন আছে, মনে করেন স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট হোল্ডার, অথবা কেউ সেটেলমেন্টে আসছে অন্য কোনো ক্যাটাগরিতে, তার কাজের রাইট আছে। আচ্ছা, তার যে রাইটটা সেটা যদি থাকতে হয়, তাহলে তাকে অ্যাসাইলামটা করতে হবে তার ভিসাটা পার হওয়ার আগে, অর্থাৎ এক্সিস্টিং ভিসা পার হওয়ার আগে যদি সে অ্যাপ্লিকেশন করে, তাহলে তার সেকশন 3C, যেটা আন্ডার ইমিগ্রেশন অ্যাক্ট 1971 আমরা বলে থাকি, সেটা হচ্ছে ইফ সামওয়ান অ্যাপ্লাইজ বিফোর এক্সপায়ারি অফ হিজ অর হার existing leave to remain, then all conditions on the existing leave to remain will continue. যেমন একটা হচ্ছে, ওয়ান কন্ডিশন হচ্ছে সে স্টাডি করতে পারবে, আচ্ছা, আরেকটা কন্ডিশন হচ্ছে সে পার্ট টাইম কাজ করতে পারবে অথবা ফুল টাইম কাজ করতে পারবে, হোয়াট এভার ইজ দ্য কন্ডিশন, ওগুলি অ্যাজ ইট ইজ থাকবে, মানে আনটিল হি ডিসিশন ইজ নট মেড, অ্যান্ড until the decision is reached, and also if it goes for appeal, until the appeal is resolved, তার কাজে রাইটটা থাকবে। জি, এই আর কি। ধন্যবাদ মনোভাই। আমি একটা কল নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদেরকে প্রশ্ন করেন। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার মনোজ শুনছেন? জি, আমি ব্যারিস্টার আমি ইংলিশ বালা নাই আমার। আমি 61 ইয়ার ওল্ড। আমার ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে, আমি 15ও পাইছি। এখন আমি ইংলিশ পাস করতাম পারো নাই, বয়স 61, এখানে আমার কিতাব করতাম পারি। ওকে, আপনি একটা সুন্দর কোয়েশ্চেন করেছেন। কোথেকে বলছেন আপনি? আমি বার্মিংহাম থেকে। ভেরি গুড। আসলে কিছু এক্সামশন আছে, আপনার কিছু এক্সেপশন আছে, এক্সামশন আছে, যেটা হচ্ছে আপনি যদি ইংলিশ পাস করতে নাই পারেন, তখন আপনার যদি সেটা শারীরিক কোনো মানসিক কারণে আপনার লার্নিংয়ের জন্য কোনো ডিফিকাল্টি থাকতে পারে, এবং আপনি পাস করার ক্যাপাসিটি নাই, আপনি মনে রাখতে পারেন না, অনেক কিছু কারণ হতে পারে, অথবা যে কোনো একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার জিপির সাথে আপনি কথা বলতে পারেন যে জিপি আপনার জন্য একটা করবেন কি না, সার্টিফাই করবেন কি না। তো সার্টিফাই করলে অ্যাপ্লিকেশন ফর্মে ওখানে একটা আছে, একটা ফর্মে একটা সেকশন আছে, সেখানে এটা ওই যে ওনাকে এটা সাইন করতে হবে, এবং কেন উনি পারবেন না এটা কনফার্ম করতে হবে। তো সেটা জিপিও দিতে পারে, অথবা এটা কনসালটেন্টও দিতে পারে। আপনার সেটা যদি জিপি দিতে না চায়, আপনি যদি মনে করেন যে কি জিপি আপনাকে দিতে পারছে না, সেক্ষেত্রে আপনি সেটা প্রাইভেটও করতে পারেন। এবং প্রাইভেট সেগুলি যে সব গ্রহণযোগ্য 100% এমন না, তবে সেগুলো গ্রহণযোগ্য হয়ে থাকে নর্মালি, কারণ তারা যদি এনএসএসের ডক্টর হয়ে থাকে পাশাপাশি, তারা হয়তো প্রাইভেট প্র্যাকটিস করছে পাশাপাশি এনএসএস ডক্টর ওর এনএসএস কোয়ালিফাইড ডক্টর। কাজে এটা আপনি ওই মেডিকেল এভিডেন্স দিয়ে কিন্তু এটা করতে পারেন। জি, দর্শক আশা করি বুঝতে পেরেছেন মনোভাই। তাহলে আমরা অ্যাজাইলামের ব্যাপারে কথা বলছি। ওই যে কাজের অধিকার, জি, কাজের রাইটের মধ্যে আরেকটা হচ্ছে কাজের পারমিশন তখনই পাবে যদি তার ডিসিশনটা না আসে 1 বছরের মধ্যে। জি, 1 বছরের মধ্যে যদি তার ডিসিশন না আসে,
এমনকি এটাও হতে পারে যদি ডিসিশন এসেও থাকে তারপর যদি আপিলও চলে যায় সেক্ষেত্রেও কাজের পারমিশনের জন্য তারা দিয়ে থাকে চেষ্টা করলে, এবং তবে সেখানে লিমিটেশন আছে, সব ধরনের জবই করতে পারে না, সেখানে কতগুলি লিমিটেশন আছে, কিছু জবে যেগুলি স্কিল জবের মধ্যে পড়তে হয়। তবে কোনো কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা শিথিল করার জন্য, কারণ দেখেন অনেকে আছেন সেই স্কিলটা তার নাই, কিন্তু তাকে তো বাচ্চা নিয়ে তার ফ্যামিলি চালাতে হবে, আদারওয়াইজ তাকে তো পাবলিক ফান্ডের পয়সা দিয়ে চলতে হবে। এখানে হোম অফিস আপনার যখন আপনার অ্যাপ্লিকেশন করেন ওরা ডিসক্রিপশন এখানে রিসার্চ করতে পারে, বাট তারা খুবই রিলাক্টেন্ট, এটা চেঞ্জ করতে চায় না তারা। তবে আবার কাজের পারমিশন দিয়ে দেখা যায় কোনো লাভ হয় না, কারণ কাজের পারমিশন দিয়ে লাভ কি? জি। আবার আরেকটা কথা মনে রাখতে হবে যে যারা স্কিল ওয়ার্কার, যারা অ্যাসাইলাম সিক করছে তাদেরকে বলা যে তুমি কাজ করতে পারো, সেক্ষেত্রে কোনটা তার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ছিল, তো তার কারণে কন্ডিশনের মধ্যে এক নম্বর হচ্ছে সে 20 আওয়ার্স আরেক জায়গায় কাজ করতে পারবে সাপ্লিমেন্টারি, যদি তার অরিজিনাল কাজটা ঠিক থাকে। এবং তার অরিজিনাল কাজ ঠিক নাই, ও ছেড়ে দিছে, সেই জন্য তো, অথবা তার কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই জন্য সে দেশে যেতে পারছে না, তার একটা অ্যাসাইলাম করছে কারণ দেশে কোনো সমস্যা আছে সেই জন্য। এখন ওই অরিজিনাল কাজ তো সে দেখাতে পারবে না, তো কাজেই ওখানে তার সমস্যা হয়। তখন তার ডিপেন্ডেন্ট যদি থাকে, ডিপেন্ডেন্ট কিন্তু যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে। মনোজ ভাই, আপনি বলছিলেন, আমরা অ্যাজাইলেম নিয়ে কথা বলছিলাম, আপনি একটা ব্যাপার বলছিলেন এপিল। মনে করেন অ্যাজাইলেম হচ্ছে এই যে এপিল যখন চলে, এপিল চলাকালীন সময়ে হিয়ারিংয়ের ডেট আসার আগে আপনারা তো বসে থাকেন যে হিয়ারিং হবে, একটা ডেট আসবে, হিয়ারিংয়ের ডেট হওয়ার আগে কি কোনো রিভিউ হতে পারে? বা এই যে রিভিউ যদি হয় এটার আউটকাম কি হতে পারে, এটার কি মানে ফলাফল কি? ওকে, এক্সেলেন্ট কোয়েশ্চেন, এবং খুবই এটা প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন ফিরোজ ভাই। সেটা হচ্ছে যখন অ্যাসাইলামের রিফিউজ হয়ে যায় কারো, তখন কেউ যদি আপিল করে, আপিলের রাইট থাকলে তো আপিল করবে, আর যদি আপিলের রাইট না থাকে তাহলে হয়তো প্রি অ্যাকশন করে অথবা জুডিশিয়ারি রিভিউ করে যদি আপিলের রাইট পাওয়া যায় সেটাও হতে পারে। যাই হোক, আপিলের প্রসেসিং পর যখন বোথ সাইড ডকুমেন্টস সার্ভ করবে, হোম অফিসের বান্ডেল সার্ভ করবে, রিজনস ফর দ্য ডিসিশন থেকে শুরু করে ইন্টারভিউ রেকর্ড থেকে শুরু করে আর কোনো কিছু রিলাই করলে তারা সব কিছু দেবে, এবং অ্যাপ্লিক্যান্টে কী ডকুমেন্ট দিয়েছে সেগুলির কপি সহ সেখানে তারা দেয়, কোর্টের কাছে এক কপি যাবে সেটা, আর অ্যাপ্লিক্যান্টের কাছে একটা কপি আসবে। সেগুলি সব তো এখন নর্মালি অনলাইন পোর্টালের মাধ্যমে হয়, এবং সেটা যখন আমরা পেয়ে যাই দেন আমরা তখন রিপ্লাই দিই, রিপ্লাই না, আমরা আমাদের বান্ডেল দিই, আমাদের ক্লায়েন্টের বান্ডেল দিই, অ্যাসাইলাম যিনি ক্লায়েন্ট তার যখন বান্ডেলটা দেব, তার বান্ডেলে তার স্কেলেটর আর্গুমেন্ট থেকে শুরু করে তার কেসের লিগ্যাল বেসিস থেকে শুরু করে তার স্টেটমেন্ট, তার সাপোর্টিং ডকুমেন্টেশন, সেগুলো আমরা সাবমিট করি। এবং এই সাবমিটেশন পর তখন কি করে হোম অফিস রিভিউ করে, এখন এটাই প্রসিজিওর, আগেও ছিল। হোম অফিস কিন্তু একটা রিভিউ করার জন্য এটা একটা টাইম নেয়, তো কাজেই কোর্ট এটার জন্য ওয়াইট করে, তারপর কোর্ট হোম অফিস যখন রিভিউ করে বলবে ইয়েস আমরা মেনে নিলাম এই ফার্দার ডকুমেন্টেশন এবং বান্ডেল সব কিছু অ্যানালাইজ করার পরে, যে আমরা তাকে অ্যাসাইলাম দিয়ে দেবো, অথবা আমরা নতুন করে ডিসিশন দেবো, আগের ডিসিশনটা আমরা উইথড্র করলাম অথবা রিকনসিডার করব, তখন আর কোর্টের জুরিসডিকশন থাকে না কেসটা চালিয়ে যাওয়ার জন্য, তখন এটা আপিলটা তখন উইথড্র হয়ে যায়, অথবা আপিলটা তখন মানে এটা রিডান্ডেন্ট হয়ে যায় এক ধরনের, এটা নিষ্ক্রিয় হয়ে যায়। আরেকটা হচ্ছে ধরেন তার মানে হিয়ারিং আর হতে হয় না, কারণ ওরা তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। শুধু দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আপনারা একটা চা বানিয়ে নেন, আবার আপনারা ফেরত আসবেন আমাদের সাথে ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন এই প্রোগ্রামটি দেখার জন্য।
শুধু দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও ফেরত আসলাম আপনাদের সবারই প্রিয় প্রোগ্রাম, প্রিয় অনুষ্ঠান ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন। এই প্রোগ্রামটি আপনারা দেখেন প্রতি শুক্রবার রাত 10টায়, এবং এটি তারপরে একটু পরেই যখন প্রোগ্রামটি শেষ হয় তখনই সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে চলতে থাকে। এবং আপনারা প্লিজ, যখন যেহেতু এটি অনেকেরই উপকারী আসবে, সেজন্য আপনারা এটি শুধু শেয়ার করেন অন্যদের সাথে, সেটি খুব ভালো। এবং আপনারা জানেন আমাদের যে ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন, এই প্রোগ্রামটি যিনি আমাদের লয়ার, যিনি ব্যারিস্টার মনোহর হোসেন, উনি এইখানে খুবই প্রতিষ্ঠিত এবং কমিউনিটিতে অতি সুপরিচিত। গত 25 বছরের অধিক ধরে উনি অভিবাসন আইন নিয়ে সহায়তা করে যাচ্ছেন এবং মানুষকে অনেকভাবে উপকার করছেন। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের স্টুডিও নম্বর হলো 0203-515-5788। আমার একটা কল আছে মনোহর ভাই, আমি একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম, বলেন। আমি যাইতাম, আমি পেনশনার, 3 মাস গিয়ে থাকতাম বাদমনি। আপনি কোথায় যাবেন? বাংলাদেশে যাবেন? আপনি বেনিফিটে আছেন? বেনিফিটে আছে। আমি পেনশন ক্রেডিট পাই, ডিসেবিলিটি পাই আর পেনশন পাই। না মনে ভাই, আমি বেনিফিট নিয়ে ডিল করি না। আপনি বেনিফিটের জন্য কাউকে, যারা বেনিফিট নিয়ে ডিল করে তাদেরকে অ্যাডভাইস নিন। জি, কারণ আপনাকে এটাও জেনে যেতে হবে যে আপনি বেশি দিন কতদিন থাকতে হবে। 15 মান্থস অবশ্যই অনেক দিন, এটা চিন্তা করতে হবে। আপনি ভালো করে অ্যাডভাইস নিয়ে যান। আমি এখানে ডিল করি না এটা। থ্যাংক ইউ। 3 মাস থাকতাম চাইলাম। 3 মাস মানে একটা নিয়ম আছে কতদিন পর্যন্ত থাকা যায়, বুঝছেন? বেনিফিট নিয়ে আমি ডিল করি না, আমি আগে বলেছি, বুঝছেন? আপনি আপনি যদি ওয়েবসাইটে গুগল করেন, আপনার ছেলে মেয়েকে বললে ওরা জেনে দিবে। আমার মনে হয় এটা বেশি সময়, বাট আপনি কারোর থেকে পরামর্শ নিয়েন যারা বেনিফিট নিয়ে অ্যাডভাইস দেন। বাট জি দর্শক, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 0203-515-5788 এই নাম্বারে। মনোহর ভাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম, এপিল নিয়ে কথা বলেছি, অ্যাজাইলাম সিকারদের এপিল নিয়ে কথা বলেছি, হিয়ারিং নিয়ে কথা বলেছি, এবং হিয়ারিংয়ের মাঝখানে রিভিউ নিয়ে কথা বলেছি, এবং ওদের ওয়ার্ক রাইট নিয়ে কথা বলেছি। তো এখন আমি একটা অন্য আঙ্গিকে যদি ওই অ্যাজাইলামের উপরই যদি থাকি, যে অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করার জন্য আপনার কাছে মনে হয় যে কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট? আমার প্রশ্ন, ওকে, কোয়েশ্চেন এটাই আর কি, যে what to do to win the case basically in asylum appeal. জি, তো সেটা আপনাকে অ্যাসাইলাম কেসকে সাকসেসফুল করতে হলে একটা কথা মনে রাখতে হবে, যিনি অ্যাপ্লিক্যান্ট তার ক্রেডিবিলিটি, অর্থাৎ তিনি সত্য কথা বলছেন কিনা, তার কথাগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, জি, যেটাকে ইংরেজিতে বলা হয় তার ক্রেডিবিলিটি, সেটা হচ্ছে একেবারে সবচেয়ে ভেরি ফান্ডামেন্টাল ইস্যু। আমি আপনার কথা শুনবো মনে হয়। দর্শক একজন লাইনে আছে, আমি ওনার কলটা নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে কথা বলেন। জি দর্শক। জি, আসসালামু আলাইকুম। আমার 2টা কোশ্চেন আছে। জি, আপনি কোথা থেকে বলছিলেন? জি, আমি বার্মিংহাম থেকে। জি জি, বলেন। জি, আমার প্রশ্ন হলো, আমার ফ্রেন্ডও লাই কথা, উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, বাট ওনার কোশ্চেন হইলো উনি ওভারস্টেজ ছিলেন একবার অনেকদিন আগে। জি, ওইটা কোনো এফেক্ট করবে কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো, ওনার একটা কান্ট্রি কোর্ট জাজমেন্ট ছিল, জি, ওইটা কোনো এফেক্ট করবে কিনা। খুবই ভালো প্রশ্ন। কান্ট্রি কোর্ট জাজমেন্টের ওই টাকা আবার দিয়ে দিচ্ছে, পেড করে দিচ্ছে। আপনি লাইনে থাকেন। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে, প্রথম যে কোয়েশ্চেন করছিলেন উনি ওভারস্টেজ ছিলেন, কিন্তু উনি যদি ইলিগেলি না আসেন, উনি যদি লিগেলে এসে ওভারস্টে রয়েছেন, যেহেতু ওভারস্টের কারা হয়, তারা হয় যারা লিগেলে এসে ওভারস্টে হয়, তাহলে আমি মনে করি শুড নট বি এ প্রবলেম। কারণ তাহলে তারা দে উইল নট টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ইমিগ্রেশন হিস্ট্রি, কাজে এটা এই শুড বি অলরাইট। আরেকটা কি বলেন যে ওনার ক্রিমিনাল কনভিকশন না, এটা সিভিল কান্ট্রি কোর্ট জাজমেন্ট, এটা টাকা পয়সা দিয়ে দিয়েছেন, এটা ক্লিয়ার হয়ে গেছে, শুড নট বি এ প্রবলেম, সেটাও কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। জি দর্শক, আপনার কোনো সমস্যা নেই। জি মনোহর ভাই,
তাহলে আমরা যে জিনিসটা আপনাকে কিভাবে অ্যাসাইলাম কেসটা উইন করা যায়, মানে কি লাগে, মাল মশলা বা কি? অ্যাজ আই সেড, ক্রেডিবিলিটি হচ্ছে সবচেয়ে বড় ইস্যু অ্যাসাইলাম, কারণ সত্য কথা বলছে কিনা। জি অনেকে তো কোনো ডকুমেন্টেশন আনতে পারে না, জি, সে দেশ থেকে ভেগে চলে আসছে, তার নিজের দেশ ওনার থেকে বিরুদ্ধে কেস আছে, ওনাকে অনেকে মারতে চাচ্ছে, অনেক কিছু হতে পারে, অথবা গেলেই তাকে হত্যা করবে, জি, হত্যা অথবা সে জীবন নিয়ে চলে আসছে। এখন ডকুমেন্টেশনের কোনো অ্যাক্সেস নাই তার, কিভাবে আনবে ডকুমেন্টেশন? কেউ নাই হয়তো, কিন্তু তাহলে কি করবে, কি করবে না? এখন জি। তার জিনিসটা হচ্ছে জি অ্যাসাইলাম সিকারদের জন্য, অ্যাপ্লিকেন্টের জন্য সবচেয়ে বড় ইস্যু, আপিলের জন্য হোক, অ্যাপ্লিকেশনের জন্য হোক, তার ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটিটা স্টাবলিশ করতে হবে, সামঞ্জস্যপূর্ণ কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, গুছিয়ে বলতে হবে, জি এবং তার হাতে কোনো প্রমাণ না থাকলেও তার কথার মধ্যে কিন্তু প্রমাণ থাকতে হবে। কারণ যার যার দেশের পরিস্থিতি, তার পরিস্থিতির উপরে কিন্তু একটা রিপোর্ট থাকে হোম অফিসের, এবং পাবলিক ডোমেইনে, অনলাইনে হোক, প্রিন্টেড কপি হোক, যে কোনো কিছুতে হোক, একটা প্রিন্টেড মিডিয়াতেও ইনফরমেশান থাকে, অনলাইনেও ইনফরমেশান থাকে ওই দেশের পরিস্থিতি কী। উনি যে একটা অ্যাসাইলাম ক্লেম করছেন, নিচ্ছে উনি কোনো একটা বেসিসে করছেন, হয় তিনি সাংবাদিক হিসেবে করেছেন, কিংবা ধর্মীয় কোনো কারণে করেছেন, কিংবা বর্ণের কোনো কারণে করেছেন, জি। অথবা তার অন্য কোনো কারণ করেছেন, পলিটিক্যাল অপিনিয়নের কারণে করেছেন। উনি হয়তো নারী অধিকার নিয়ে কাজ করছেন, সেই জন্য উনি হয়তো অত্যাচারিত হচ্ছেন, সেটাও হতে পারে। তাহলে তার কথার সাথে ওই যে ব্যাকগ্রাউন্ড, কান্ট্রিটার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সেইটার সাথে মিলতে হবে। ওটা অবজেক্টিভ এভিডেন্স আমরা বলি, ওটার সাথে কিন্তু তাকে তার কথাকে সামঞ্জস্য থাকতে হবে। জি। এবং কারণ হোম অফিস ওগুলিকে সব সময় রিলাই করে, জি। যেমন ইউনাইটেড স্টেটসের একটা রিপোর্ট থাকে, Amnesty International। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট থাকে, হিউম্যান রাইটস ওয়াচের মতো অর্গানাইজেশন, তাদের রিপোর্ট থাকে। এখানে আবার কান্ট্রি রিপোর্ট থাকে, হোম অফিসের নিজস্ব অ্যানালাইসিস, এবং কোনো দেশে কোনো পরিবর্তন হলে সেটার উপর কোনো আপডেটেড কোনো আবার রিপোর্ট থাকে, ফরেন কমনওয়েলথ অফিসের। এইগুলি উপরে ভিত্তি করে তারা ডিসিশন নেয়। তো সেক্ষেত্রে ধরেন জাজে আপনার কথা বিশ্বাস করবে কি করবে না, এটা একটা বড় ব্যাপার। অনেক সময় দেখা যায় হোম অফিস আপনার কথা বিশ্বাস করে নেই, ওই বলছেন আই ডোন্ট বিলিভ ইউ দ্যাট ইউ বিলং টু দিস পার্টি, আপনি ওই পার্টির মেম্বারই না, অথবা আপনি পার্টির মেম্বার হলো ওই পার্টি সম্পর্কে অনেক কিছু জানেন না, অথবা এটা হলেও আপনি খুব নিচের লেভেলের মানুষ, কর্মী, আপনার উপর এত আক্রমণ হবে জানি হয় না, অথবা আপনি কারণে এটা হতে পারে যে কি আপনি হয়তো অ্যাসাইলাম সিক করছেন একজন লেখক হিসেবে, কিংবা অন্য কোনো কারণে, কিন্তু হয়তো জায়গা জমি নিয়ে কোনো গণ্ডগোল হয়েছে, সেই জন্য আপনি বলছেন। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারেন, তার আপনার দেশে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, আপনাকে হয়তো অন্য ডিস্ট্রিক্টে, অন্য এলাকায় গিয়ে আপনি কাজকর্ম করতে পারেন। এগুলো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা হয়, আপনার বিরুদ্ধে কোনো পুলিশের কোনো কেস আছে কিনা, সেটা ভ্যালিড, সেটা কোনো রিলায়েবল কিনা, সেটা দেখা হয়। তো হোম অফিসে একটা টেস্ট আছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা তানবীর আহমেদ নামে একটা কেস আছে, আপার ট্রাইব্যুনাল কেস। সেটাতে গাইডেন্স হচ্ছে এটা যে আপনার ডকুমেন্ট কী করে বিশ্বাস করবে। জেনারেলি মনে করেন কান্ট্রি লাইক বাংলাদেশ, অথবা এই ধরনের অনেকগুলো কান্ট্রি আছে, নাইজেরিয়া বলেন, ইভেন কি ইন্ডিয়ার ডকুমেন্ট বলেন, পাকিস্তানের ডকুমেন্ট বলেন, এগুলো তারা প্লেনলি ডকুমেন্টেশন বিশ্বাস করে না। আপনি হাজার নোটারি পাবলিক করে এনে দেন, ট্রান্সলেশন করে এনে দেন, দে ডোন্ট বিলিভ অল দিস থিং। যদি তারা ইফ দে ক্যান বিলিভ ইউ, ইফ দে ক্যান বিলিভ হোয়াট এভার ইউ আর সেইং, এরা যদি বলে যে নো ইউ আর ট্রাস্টওয়ার্দি, ইউ আর টেলিং দ্য ট্রুথ, তখন তারা আপনার ডকুমেন্টের উপরও তারা বিশ্বাস করবে। বাট ইফ দে ফাইন্ড দ্যাট ইউ আর নট টেলিং দ্য ট্রুথ, তাহলে দে উইল নট প্লেস এনি ওয়াইট অ্যাট অল অন দ্য ডকুমেন্ট। অন দ্য ডকুমেন্ট, দে উইল নট গিভ এনি ইম্পর্টেন্স টু ইউর ডকুমেন্টস। তারা বলে দিস ডকুমেন্টস আর নট রিলায়েবল, ওইভাবে বলে তারা ওইটাকে করে দেবে, রিজেক্ট করবে। অ্যাজ এ হোল আপনার ক্রেডিবিলিটি হচ্ছে বড় ইস্যু। তো সেখানে আপনি সত্য কথা, মানে আপনি যদি ডেডিকেটেড কেউ হন ওই লাইনেই, আপনারা যদি সেটা যদি সাফার করে থাকেন, তাহলে আপনার তো সত্য কথাই বলা দরকার, এবং সেটার সাথে দেশের পরিস্থিতির সাথে মিলবে। এটাকে বলা হয় ক্রেডিবিলিটি। এই ক্রেডিবিলিটি যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার অ্যাসাইলাম কেস সাকসেসফুল হবে।
ধন্যবাদ মনোর ভাই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। দর্শক আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের স্টুডিওর নাম্বার আপনারা জানেন 0203515578, এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করে প্রশ্ন করতে পারেন। আর আমাদের ব্যারিস্টার মনোয়ার উনি তো আপনাদেরকে দিক নির্দেশনা দেন, আপনারা যে কোনো প্রশ্নই করতে পারেন, এই অভিবাসন আইন তো আছেই। যাই হোক মনোর ভাই, আমরা আপনি খুব সুন্দর করে এই বিষয়টা বলেছেন। আমি একটু আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম অ্যাকচুয়ালি হাউ টু সাকসিড এ কেস ইন আ অ্যাপিল কেস অর হাউ টু উইন এ কেস, বাট মাই নেক্সট কোয়েশ্চেন, আমার যে পরবর্তী যে কোয়েশ্চেনটা আপনার কাছে সেটি হলো যে মনে করেন এই অ্যাপিলটা ডিসমিস হয়ে যায়, তাহলে তখন আমার এই ভাই বা এই বোন কী করবেন তখন, যদি ওনার কেসটা আসলে হেরে যায় আর কি প্রথম ডিসিশনটা? ওয়েল, একটা কেস যদি রিফিউজ হয়ে যায়, উনি তো জানেন যে ওনার কেসটা কতটুকু জেনুইন না কি, উনি তখন ডিসিশন নেবেন। জি, উনি যদি মনে করেন যে না ওনার কেসটা উনি লয়ারের সাথে বুঝবেন, অ্যাডভাইস নেবেন। আমরা যেটা করি, আমরা কয়েকটা অপশন ক্লায়েন্টকে দিই, সেটা হচ্ছে আপনার অ্যাসাইলাম ক্লেম যখন রিফিউজ হয়ে যাবে, অর্থাৎ আপিল যখন রিফিউজ হয়ে যাবে অ্যাসাইলামের, তখন আপনি কি করবেন, ফার্স্ট ট্রাইব্যুনাল যেটা বলা হয় সেটাতে আপনার আপিল শুনানির পরে রিফিউজ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, তখন আপনাকে 14 দিনের টাইম দেওয়া হবে, আপনি আপার ট্রাইব্যুনাল আপিল করতে পারেন। আপার ট্রাইব্যুনাল আপিলটা যাবে কিন্তু ফার্স্ট ট্রাইব্যুনালের আরেকটা জাজের কাছে। উনি যদি পারমিশন দেন তখন এটা শুনানি হবে আপার ট্রাইব্যুনালে, যে এরর অফ ল আছে কিনা, অর্থাৎ আইনগতভাবে সেখানে কোনো ভুল করা হয়েছে কিনা, ফার্স্ট ট্রাইব্যুনাল যিনি জাজ আছেন শুনি। আচ্ছা, এখন যদি সেখানে পারমিশন দেওয়া না হয় ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে, তখন তো আপনি আপার ট্রাইব্যুনালে যেতে পারছেন না। তখন আপনাকে সরাসরি আবারও 14 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে আপার ট্রাইব্যুনালে ডাইরেক্টলি। এই দুইটা অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি নেই, হয়তো লয়ার ফি চাইবে, আর লিগেলের হলে তো অন্য জিনিস। তো আপনি সেখানে 14 দিনের মধ্যে আপিল করে আপার ট্রাইব্যুনালে যাবেন। আপার ট্রাইব্যুনাল যদি আপনার পারমিশন দেয়, তখন আপার ট্রাইব্যুনালে শুনানি হবে। আপার ট্রাইব্যুনালে যদি শুনানি হয়, তারপরে তারা বলবে যে কি এটা আগের ডিসিশনটা রং ছিল কি না। যদি রং থাকে বাই ল, তখন তারা এটাকে গ্র্যান্ট করবে। তারা কয়েকটা জিনিস করতে পারে, হয়তো তারা রিমেক করতে পারে, ডিসিশন অ্যালাউ অর ডিসমিস করতে পারে, অর তারা দে ক্যান সেন্ড ইট ব্যাক টু দ্য ফার্স্ট ট্রাইব্যুনাল, আরেকটা জাজের সামনে পাঠাতে পারে ফার্দার হিয়ারিংয়ের জন্য। অথবা তারা বলতে পারে যে না, আমরা আপার ট্রাইব্যুনালে এটা শুনানি করব, পুরো শুনানি আপার ট্রাইব্যুনাল করতে পারে নতুন করে। অথবা তারা নতুন করে সাবমিশন শুনতে পারে। আর যদি সেটা রিজেক্ট হয় সব কিছুর পর, দেন তার আবার ফার্দার অপরচুনিটি থাকবে অ্যাপ্লিকেন্টের অথবা অ্যাপেলেন্টের টু লজ দ্য আপিল টু দ্য কোর্ট অফ আপিল। তখন কিন্তু আবার টাইম অনেক বেড়ে যায়, আবার পারমিশন জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। জি, তাহলে এটার উপরে মনে হয় ওইটার পরে তো ইসিআই ছাড় আছে। ওয়েল, এগুলি তো আছেই, এবং ইউ ক্যান গো আপ টু সুপ্রিম কোর্ট। অনেক আপনি যেটি বলেছেন যে উনি কতটুকু মনে করেন ওনার কেসটা ক্রেডিবল। ফার্স্ট হচ্ছে ডিসিশন নিতে হবে ওয়েদার শুড ইউ প্রসিড এনি ফার্দার অর নট, কারণ একটা টাইম ফ্যাক্টর আছে, তার আর্থিক ব্যাপার আছে, তো কোয়ালিটি মানে ওই যে তার মেরিটের ব্যাপার আছে, কেসের গুণাগুণ। তাহলে তাকে ডিসিশন নিতে হবে যে মানে এটা আদৌ কোনো মেরিট আছে কিনা, চান্স আছে কিনা। তখন একজন লয়ারের দায়িত্ব হচ্ছে এটা বলা যে আসলে সেখানে কোনো চান্স আছে কিনা। তবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন ডিসমিস হয়ে যায় 14 দিনের মধ্যে যদি আপিল করা না হয়, তখন তার সেকশন 3C যে রাইটটা আছে, অর্থাৎ কাজের রাইট, তার অন্যান্য রাইট, সেগুলো চলে যাবে, এবং এটা হলো ওভারস্টেয়ার হয়ে যাবে। তখন তার হাউজিং ইত্যাদি সব কিছু নিয়ে সমস্যা হবে, ইলিগেল থাকতেছে এই হিসাবে। সে তারপরও ফার্দার সাবমিশন করতে পারে, আপিল শেষ হওয়ার পরও করতে পারে, সব আপিল রিআপিল শেষ হওয়ার পরও করতে পারে, অথবা ফার্স্ট ট্রাইব্যুনাল আপিল শেষ হওয়ার পর সে যদি আর কিছু না করে, হি ক্যান ডু ফার্দার সাবমিশন, যেটা লিভারপুল গিয়ে ফিজিক্যালি করতে হয়। এবং সেখানে যদি কেউ যেতে না পারে, তখন সেটা হোম অফিসের সাথে অ্যারেঞ্জ করতে হয় এক্সেপশনালি, যেন অন পেপার সেটা করে, কারণ ফিজিক্যালি কেউ হয়তো যেতে নাও পারতে পারে তার বিভিন্ন মেডিকেল কন্ডিশন এবং ইত্যাদির কারণে। এগুলি তো করতে পারে। আবার কেউ বাই দ্য টাইম সুইচ করে অন্য ক্যাটাগরিতে, যেমন কেউ পার্টনারশিপ, ওই যে পার্টনার ম্যারিড, ওই যে সেটেলমেন্টের জন্য ওই রুটে চলে যায়, কেউ ওই রুটে যায়। আর কেউ ওয়ার্ক পারমিটও চলে যায়, কেউ আবার স্টুডেন্টও ব্যাক করে আসে। তবে এক্ষেত্রে
অবশ্যই যাদের বেল কন্ডিশন থাকে তাদের জন্য একটা সমস্যা হয়। এটা যদি রিভোকড বেল কন্ডিশন যদি উইথড্র না করে তাহলে কিন্তু তারা সুইচিংও করতে পারে না। যদি তারা হয়তো ওই যে ইউকে অথবা ইউরোপিয়ান কারোর সাথে বিয়ে হলে জি সেটেল অথবা সিটিজেন এখনকার, তাহলে অবশ্যই সে সুইচ করতে পারে ওই রুটে। সেটার জন্য বেল থাকলেও কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ তার সেকশন 3C ছিল, তাহলে সে ওইটার মধ্যে 14 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন করে যদি সব সাকসেসফুল সব কিছু মিট করে অনেক সময় সাকসেসফুল হতে পারে। এগুলো হচ্ছে করণীয়। বেসিক্যালি ইউ হ্যাভ টু না evaluate your whole circumstances in the case, then you take the decision basically. ধন্যবাদ মনোজ ভাই, খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন। কিন্তু আপনি একটা কথা বলেছিলেন সেটেলমেন্ট। জি। তাহলে আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই একটু যুগোপযোগী, মনে করেন সে অ্যাজাইলেম করলো, সে অ্যাজাইলেম গ্র্যান্ট হলো, সে অ্যাজাইলেমের ভিত্তিতে পার্মানেন্ট সেটেলমেন্টও পেল, তাহলে কি সে দেশে যেতে পারবে? সে তো বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশিদেরকে নিয়ে কথা আচ্ছা, বলছি। প্রেজেন্ট কনটেক্সটে এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জি, এটা গত জি। বেশ কিছুদিন ধরে মিডিয়া আমাকে অনেক কোয়েশ্চেন করেছে। জি বাংলাদেশের যে কোনো একজন পলিটিক্যাল লিডার, ফেমাস পলিটিক্যাল লিডার কেন দেশে যাবেন না, কি যাচ্ছেন না, যেতে পারছেন কি না, লিগেল কোনো সমস্যা আছে কি না, উনি গেলে কোনো সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি। তা আমরা তো ধরেন নিউট্রালি কথা বলতে হবে লয়ার হিসাবে। আমি আমার নিউট্রাল লিগেল পয়েন্ট বলেছি। আই ডিড নট ফোকাস অন এন ইন্ডিভিজুয়াল কোনো সার্কামস্টেন্সের উপরে। আমি জাস্ট জেনারেলি আমার মতামত দিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়া এবং জাতীয় প্রিন্ট মিডিয়া তো সেটা আসছে। তো আমার উত্তরটা যারা দেখেছেন, যারা শুনেছেন, পড়েছেন তারা জানেন যে এক্ষেত্রে কতগুলি বিষয় আমি ইনফরমেশন দিয়েছি যেটা সব কিছুই হয়তো এখানে বলতে পারবো না, সেগুলি এখনও মিডিয়াতে আছে, হয়তো তারা পড়তে পারেন, কিন্তু টিভিতে আমাদের অত সময় এখন নাই। তবে আমি বলবো সাদামাটা কথায় বলবো যে ইনডেফিনিট লিভ টু রিমেইন হওয়া মানে কি, এটা এখনও তো তার রিফিউজি স্ট্যাটাস, কিন্তু জি তাকে কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট দেওয়া হয়েছে রিফিউজি হিসেবে। ইনডেফিনিট স্ট্যাটাস দেওয়া মানে তার রিফিউজি স্ট্যাটাস শেষ হয় না। আচ্ছা তার মানে সে এখনও ব্রিটিশ সিটিজেন হয় নাই। আচ্ছা প্রথমত কথা হচ্ছে সে যদি তার নিজের দেশে যায় তাহলে স্টিল তাকে তার দেশের পাসপোর্টে যেতে হবে অথবা ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে, কনভেনশন। জি তো তার দেশের পাসপোর্ট নিলে তো এখানে তো প্রবলেম হয়। জি কারণ কি, তখন তার রিভিউতে তার ইনডেফিনিট লিভ টু রিমেইনটা তখন রিভোক হতে পারে, রিস্ক থাকে। যেই কারণে দেওয়া হয়েছে আপনাকে ব্রিটিশ ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ সেটেলমেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ, যেটাই বলি না কেন, জি সেটার যে পারপাসটা যে আপনি আপনার নিজের দেশে যেতে পারবেন না, সেখানে রিস্ক আছে, কিন্তু আপনি এখন গিয়েছেন, কাজে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন বাতিল হয়ে যাবে। ক্যান বি অলসো রিভোকড। জি। এটা যদি হয় এটা হতে পারে এই কারণ, অথবা আপনি ট্রাভেল ডকুমেন্টে যান আর আপনি বাংলাদেশের পাসপোর্টে যান, যেটাই যান না কেন, তো বাংলাদেশের পাসপোর্ট তো নেয় না ব্রিটিশ পাসপোর্ট না হওয়া পর্যন্ত। জি তো ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার পরে ব্রিটিশ পাসপোর্ট যখন হয়ে যাবে তখন ইউ আর সেফ টু গো। তখন এটা নিয়ে তারা আর তার মানে মনোরা ইয়ে আপনার করে যে না। কথাটা, আপনার পরামর্শটা হলো পরামর্শ না, এটাই হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত অ্যাজাইলেম আছেন ট্রাভেল ডকুমেন্টে যেই দেশের থেকে অ্যাজাইলেম নিয়েছেন ওই দেশের থেকে তো আপনি যেতে পারবেন না। ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তো এমনিতে রেস্ট্রিকশন থাকেই। জি আর নিজের পাসপোর্ট নিলেও সেখানে এটাও ডেট্রিমেন্টাল হবে তার জন্য এটা ক্ষতিকর হবে, জি রিভোক হতে পারে। তাহলে আমরা এই একটু কুইক ফায়ার কোয়েশ্চেনগুলোতে আসি। মনে করেন মনে হয় যদি একটু আগে আপনি বললেন যে অ্যাজাইলেম পাওয়ার পরে যখন পার্মানেন্ট সিটিজেন হতে চায়, মানে পার্মানেন্ট স্টে যেটাকে আমরা আইএলআর জি, বলি জি। অথবা সিটিজেনশিপ করতে চায়, অ্যাজাইলেম পাওয়ার পরে দেশে অথবা বিদেশে যে কোনো জায়গায় যদি কোনো মনে করেন কারো যদি কোনো এরকম ক্রিমিনাল কনভিকশন থাকে, সে কি আইএলআর বা ব্রিটিশ সিটিজেনশিপ পাবে? Really, it's a great question from you. It's also complicated question. জি So far, আমরা যতগুলি কেস করেছি আমার আপনি সুন্দর অভিজ্ঞতায়, করে উত্তরটা দিবেন তাহলে আমি এরপরে শেষ করে যে দিই। আমার অভিজ্ঞতায় দেখা গেছে যে কি যারা এ ধরনের ক্রিমিনাল কনভিকশন মনে করেন, ক্রিমিনাল কনভিকশন নিয়ে তারা আর হয়তো খবর পায়নি, যেহেতু লো প্রোফাইল যারা, যে নর্মাল যারা এই একটা পর্যায়ে আছে, স্পেশালি পলিটিক্যাল কিংবা অন্যান্য কারণে জি যারা এখানে অ্যাসাইলাম পেয়েছে, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পেয়েছে, তারা
তাদের কি কনভিকশন হলো কি হলো না, যে তারা হয়তো অ্যাসাইলাম পেয়েছে যে তার নামে মার্ডার কেস আছে কিংবা অমুক কেস আছে ইত্যাদি কেস আছে বলে, কিন্তু ওই কেসটাতে যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন করতে চায় তখন কিন্তু ওরা খুব কমই, তো যদিও তারা জিজ্ঞেস করতে পারে, রিভিউ করতে পারে, কিন্তু তারা নর্মালি জিজ্ঞেস করে না। জি কিন্তু কেউ যদি হাই প্রোফাইল হয়ে থাকে, জি কনভিকশন হয়ে গেছে, বাট তারটা নিউজ পেপার মিডিয়াতে চলে আসছে, জি তো নিয়মটা হচ্ছে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন দেশে হোক বিদেশে হোক যেখানে হোক, আপনি যদি কনভিকশন হয় 1 year or more and with এবং below 4 years, up to 4 years, স্পেন্ড you have to wait 15 years for ILR for settlement. সেটা রিফিউজি এটা স্ট্যাটাস একটু অন আবার করো। যদি একটু বলতেন। কারো যদি ক্রিমিনাল কনভিকশন হয় সেটা দেশে হোক এখানে হোক, সেটা যদি হোম অফিস যদি জানতে পারে জি তাহলে তাকে নিয়ম অনুযায়ী তাকে ওয়েট করতে হবে। যদি সেটা কেউ যদি এটা ফেব্রিকেটেড যদি বলেও তারপরে যদি এটা পাবলিক ডোমেইনে এগুলি চলে আসে এবং তারা যদি জানতে পারে, তারা 15 years তাকে ওয়েট করায় রাখবে ইয়ের জন্য, ILR তার আইলার জন্য। তবে হোম অফিস ইচ্ছা করলে ডিসক্রিপশন এক্সারসাইজ করতে পারে, 1 মিনিটে শেষ করতে হবে মনে সেটা হয়। ডিসক্রিপশন এক একজনের কেসে এক একটা হতে পারে, কিন্তু আমি জেনারেল রুলটা বললাম। জি ধন্যবাদ ধন্যবাদ মনোহর ভাই। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আমরা সেটেলমেন্ট, আমরা স্কিল ভিসা এবং আমরা অ্যাজাইলেম এবং সেটেলমেন্ট অ্যাজাইলেমের পরে এসব নিয়ে কথা বলেছি। বাট আমাদের প্রোগ্রাম দেখবেন, আগামীতেও দেখবেন এবং কালকে এবং একটু পরে সোশ্যাল মিডিয়াতেও থাকবে। আপনারা এটিকে শেয়ার করবেন এবং অনেক মানুষের উপকৃত হবে। ধন্যবাদ ব্যারিস্টার মনোহর হোসেন, মনোহর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং শুধু দর্শক মণ্ডলী, আমাদের প্রোগ্রামটা আবার দেখবেন। আশা করি আমরা সামনের শুক্রবার আবারও আসবো নতুন কিছু নিয়ে।